হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি বলতে চলেছি সুকুমার রায়ের জীবনে ঘটে যাওয়া কিছু আজব কাহিনী। নমস্কার বন্ধুরা, অ্যামেজিং বাংলায় সবাইকে স্বাগত। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্যে সুকুমার রায় হলেন এমন একজন ব্যক্তি যার লেখা অসাধারণ কিছু সাহিত্যকর্ম আজও প্রত্যেক বাঙালির মনে অমর হয়ে আছে। বিংশ শতাব্দী ভারত তথা বাংলা সাহিত্য জগতে তিনি হয়ে ওঠেন নবদিগন্তের প্রতীক। কবি, গল্পকার ও সাহিত্যিক সুকুমার রায় ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম সমর্থকভাবে অদ্ভুত এক সাহিত্য রীতি করেন, যা প্রত্যেক বয়সের পাঠকদের সমানভাবে মন কাড়তে সক্ষম হয়। সুকুমার রায়ের জন্ম হয় 1887 সালে 30 অক্টোবর কলকাতার এক ব্রহ্ম পরিবারে। তার বাবা ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, যিনি কিনা বাংলা একজন বিখ্যাত শিশু সাহিত্যিক ছিলেন। আর মা বিধুমুখী দেবী ছিলেন ব্রহ্ম সমাজের প্রধান সংস্কারক তারকনাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে। তুমি কি জানো সুকুমার রায়ের আদিবাড়ি কোথায় ছিল? তার আদিবাড়ি ছিল বর্তমান বাংলাদেশের মনমোহন সিং জেলার মসুয়া গ্রামে। তার মোট 2 জন ভাই, 3 জন বোন ছিল। তাদের নাম যথাক্রমে সুবিনয়, সুবিমল, সুখলতা, পূর্ণলতা, শান্তিলতা ছিল। সুকুমার রায়ের মহান সাহিত্যিক হয়ে ওঠার পিছনে তার পরিবার কিন্তু অবদান ছিল প্রচুর, কারণ তার পারিবারিক পরিবেশ ছিল একদম সাহিত্য অনুরাগী, যার সুবাদে তার ভেতরে সাহিত্যিক প্রকাশ পায়। আরও শোনা যায় যে তিনি নাকি ছোটবেলা থেকে মুখে মুখে নানা ধরনের ছড়া তৈরি করে ফেলতেন অনায়াসে, এমনকি গান গাইতেন, নাটক করতেন, আরও কবিতা লিখতেন। এক কথায় যদি বলতে হয় তাহলে সেই সময় থেকে তিনি এক ধরনের মজাদার গোছের মানুষ ছিলেন এবং সবাইকে নেতৃত্ব দিতে খুব ভালোবাসতেন। আরও জানা যায় যে তার বোন পূর্ণলতা তোকে একসময় বলেছিলেন, দাদা যেমন আমাদের মধ্যে খেলাধুলার সবকিছু পান্ডা ছিল, তেমনি বন্ধু বান্ধব সহপাঠীদের মধ্যেও সে সর্দার ছিল। তার মধ্যে এমন কিছু বিশেষত্ব ছিল যার জন্য সবাই তাকে বেশ মানত, এমনকি বড়রাও তার কথার মূল্য দিত। চলো বন্ধুরা, তবে এবার জেনে নিই শিক্ষা জীবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সাহিত্যিক সুকুমার রায় কলকাতা সিটি স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন এবং তারপর কলকাতার প্রেসিডেন্ট কলেজ থেকে 1906 সালে রসায়ন ও পদার্থবিদ্যা অনার্স লাভের পর তিনি মুদ্রণ বিদ্যা সম্পর্কে উচ্চতর শিক্ষা লাভের জন্য 1911 সালে বিদেশ যান। সেখানে যাওয়ার পর তিনি ফটোগ্রাফি ও মুদ্রণ প্রযুক্তির উপর পড়াশোনা শুরু করেন। সুকুমার রায় যখন ইংল্যান্ডে পড়াশোনা করছিলেন সেই সময় অন্যদিকে তার বাবা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী জমি কিনে একটা উন্নত মানের রঙিন হাফটন ব্লক তৈরি করেন এবং সেই সাথে নিজস্ব ছাপাখানা স্থাপন করেন। এইসবে তিনি তৈরি করেছিলেন ছোটদের জন্য এক মাসিক পত্রিকা সন্দেশ প্রকাশনার উদ্দেশ্যে। কিন্তু 1913 সালে ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে সুকুমার রায় যখন কলকাতায় ফিরে আসেন, তার ঠিক অল্প কিছুদিনের মধ্যেই তার বাবা উপেন্দ্র কিশোরের মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর একজন দায়িত্ববান ছেলে হিসেবে এরপর তিনি সন্দেশ পত্রিকা সম্পাদনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং সেই সময় পত্রিকায় নিজস্ব অভূতপূর্ব সাহিত্যগুলো একে একে প্রকাশ করতে থাকেন। দেখতে দেখতে অল্প কিছুদিনের মধ্যে সুকুমার রায় অল্প বয়সী পাঠকদের মাঝে এক প্রিয় পাত্র হয়ে ওঠেন এবং সেই সাথে প্রচুর মধ্যবয়স্ক পাঠকদের কাছে সমান জনপ্রিয়তা লাভে সক্ষম হন তিনি। বাবার মৃত্যুর পর 8 বছর ধরে তিনি এই সন্দেশ পত্রিকায় পারিবারিক ছাপাখানা পরিচালনার দায়িত্ব পালন করেন। তারপর সেই দায়িত্ব তিনি আস্তে আস্তে তার ছোট ভাইকে সম্পূর্ণরূপে দিয়ে দেন। সুকুমার রায়ের জীবন সম্পর্কে বলা যায়, আগেই আমি বলেছিলাম, এই তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। প্রেসিডেন্ট কলেজে পড়ার সময় তিনি গড়ে তুলেছিলেন ননসেন্স ক্লাব। এই ক্লাবের মুখপত্র ছিল হাতে লেখা 32.5 ভজা। জানা যায় 32.5 ভজার পাতায় নাকি সুকুমার রায়ের জীবনে সর্বপ্রথম নিজে রচিত হাস্যকর কিছু লেখা প্রকাশ করেন। তার এই ক্লাবের জন্য তিনি 2টো নাটকও রচনা করেছিলেন, যেগুলি ছিল যথাক্রমে ঝালাপালা, লক্ষণের শক্তিশালী। ক্লাবের সদস্য নিয়ে এই 2টো নাটক সবার মাঝে পরিবেশন করতেন। তুমি আরও জানলে অবাক হবে, আরও বিশ্বাসও করবে না, ননসেন্স ক্লাবের প্রতিটা নাটক দেখার জন্য সেই সময়কার প্রচুর ছেলে মেয়ে বুড়ো প্রচুর পরিমাণে ভিড় জমাতো। তাদের সবাই পছন্দ নাট্যকার ছিলেন সুকুমার রায়। তার বোন পূর্ণলতা এই নাটক সম্পর্কে একদা লিখেছিলেন, বাঁধা স্টেজ নেই, সিন নেই, সাজসজ্জা ও মেকআপের বিশেষ কিছু নেই, শুধু কথায় সুরে ভরা ভঙ্গিতে তাদের অভিনয় বাহাদুরি ফুটে উঠত। দাদা নাটক লিখত, অভিনয় শেখাতো। হাঁদারামের অভিনয় করতে দাদা জুড়ি কেউ ছিল না। অভিনয় করতে ওরা নিজেরা যেমন আনন্দ পেত, তেমনি সবাইকে আনন্দে মাতিয়ে তুলত। চারিদিকে উচ্ছ্বাস হাসির স্রোত বইয়ে দিত। ননসেন্স ক্লাবের অভিনয় দেখার জন্য সবাই উৎসুক হয়ে থাকতো। এই নাটক ছাড়াও সন্দেশ সম্পাদক থাকাকালীন তার লেখা ছড়া, গল্প, প্রবন্ধ প্রভৃতি ভীষণ প্রিয় ছিল সবার কাছে, যা আমি আগেই বলেছি তোমাকে। আজও বাংলা শিশু সাহিত্যিক তার রচিত সব সাহিত্যকর্ম মাইল ফলক হয়ে ভবিষ্যতেও থাকবে।
তোমাদের তো আগেই আমি বলেছিলাম যে প্রেসিডেন্ট কলেজে অনার্স লাভের পর তিনি ইংল্যান্ডে যান। এরপর সেখান থেকে ফিরে এসে তিনি আবার একটা ক্লাব নির্মিত করেন, ননসেন্স ক্লাবের মতোই। ক্লাবটির নাম ছিল মন্ডে ক্লাব। ক্লাবের সাপ্তাহিক সমাবেশ, সদস্যরা সবকিছু সম্পর্কে আলোচনা করতেন। সুকুমার রায় এই সপ্তাহে সবার কয়েকটি আমন্ত্রণপত্র মজাদার ছড়ার আকারে তৈরি করেছিলেন। সেগুলি বিশেষত্ব ছিল উপস্থিতির অনুরোধ, বিশেষ সভার ঘোষণা। সাংস্কৃতিক কাজকর্ম ছাড়াও সুকুমার রায় কিন্তু ছিলেন ব্রহ্ম সমাজের সংস্কারপন্থী গোষ্ঠীর এক তরুণ নেতা। তিনি ব্রহ্ম সমাজ সম্পর্কে তৎকালীন সময়ে এই সবাইকে বলতো যে সংগঠনের সদস্যরা মূলত একাদর্শবাদী, অদ্বৈতবাদী, হিন্দু পুরাণ ও উপনিষদের মতাদর্শে বিশ্বাসী ছিল। এদের সমাজ সংস্কারক বিষয়ক কাজকর্ম রীতি বাকিদের থেকে আলাদা ছিল। সুকুমার রায় ব্রহ্ম সমাজের ইতিহাসে সরল ভাষায় প্রত্যেকের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে অতীতের কথা নামক একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। এছাড়াও ছোটদের জন্য ব্রহ্ম সমাজের মতাদর্শে উপস্থাপনা করার লক্ষ্যে এই কাব্যকে বইয়ের আকারে প্রকাশ করেছিলেন। ইংল্যান্ড থেকে নিজে পড়াশোনা শেষ করার পর 2 মাসের মধ্যে সুকুমার রায়ের বিয়ে জগৎচন্দ্র দাসের মেজ মেয়ে সুপ্রভা দেবীর সঙ্গে। তার ডাকনাম ছিল টুলু। শোনা যায় সুকুমার রায়ের বাবা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়েতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে চিঠি দিয়ে জানান যে শিয়ালদার জমি কেনার কাজে ব্যস্ত থাকার দরুন তিনি তার ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু অবশেষে রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায়ের বিয়েতে এসেছিলেন। এরপর বিয়েতে ঠিক 8 বছর পর 1911 সালে 2রা মে সুপ্রভা দেবী তার একমাত্র পুত্র সন্তানকে জন্ম দিয়েছিলেন। তার নাম ছিল সত্যজিৎ রায়, যিনি কিনা পরবর্তীকালে বাংলা তথা ভারতীয় সিনেমা জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে ওঠেন। আমরা প্রত্যেকেই জানি তার রচনা করা কিছু গ্রন্থ, আবোল তাবোল, পাগলা দস্যু, হসিরামের ডায়েরি, খাই খাই, হজবরল, লক্ষণের শক্তিশীল, অবাক জলপান। সত্যজিৎ রায় জন্মগ্রহণ করার কিছু মাস পর সেই থেকে সুকুমার রায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু হয়। পরে চিকিৎসার পর জানা গিয়েছিল তিনি কালাজ্বরে আক্রান্ত হয়েছেন। সেটা ঠিক করা একদম সম্ভব নয়, কারণ তখন সেই যুগে কালাজ্বরের উপযুক্ত চিকিৎসার পদ্ধতি ও ওষুধের আবিষ্কার হয়ে ওঠেনি। কিন্তু মৃত্যু প্রায় নিশ্চিত জেনেও তিনি শেষ সময়ে অসাধারণ মানসিক ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। কারণ এত বড় একটা রোগে আক্রান্ত হওয়ার পরেও তিনি নিজেকে একদিনের জন্য কাজে বন্ধ করেননি, বরং আরও উদ্যমের সাথে সেটা করেছিলেন। সম্পর্কে অবশ্যই জানা যায় যে সত্যজিৎ রায়ের একটা লেখা থেকে, সেখানে তিনি তার বাবার শেষ দিনগুলো সম্পর্কে লিখেছিলেন। রুগ্ন অবস্থায় ও বাবার কাজের পরিমাণ ও উৎকর্ষ দেখে অবাক হতাম। শুধু লেখা আঁকা কাজেই নন, ছাপা কাজেও তিনি অসুখের মধ্যে অনেক চিন্তা ব্যয় করেছেন। তার প্রমাণ রয়েছে। একটি নোটবুকে তার আবিষ্কৃত কয়েকটা মুদ্রণ পদ্ধতির তালিকা রয়েছে। এইগুলো পেটেন্ট নেওয়ার পরিকল্পনায় তার মনে ছিল, কিন্তু কাজ হয়ে ওঠেনি। অবশেষে 1923 সালে 10ই সেপ্টেম্বর সকাল 8:15 10 নম্বর বড়পাট রোডের বাড়িতে মাত্র 36 বছর বয়সে সাহিত্যিক সুকুমার রায়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অবশেষে এটা বলতে চাই, তিনি যদিও মাত্র অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছিলেন ঠিকই, কিন্তু তার কাজ ও তার মহান সাহিত্যকর্মগুলোর মধ্যে প্রত্যেক বাঙালির মনে অমর হয়ে আছে সমানভাবে। সাহিত্য শিল্পে তার অবদান সত্যি কেউ কোনোদিনও ভুলতে পারবে না। তিনি সর্বদা আমাদের মতো প্রত্যেক বাঙালি পাঠকদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। নমস্কার।